গণনাটা হচ্ছে না, সেক্ষেত্রে তো ওইটা আলাদা ব্যক্তি গণনা করছে এবং জাতীয় নির্বাচনের ফলাফলটা আলাদা ব্যক্তি গণনা করছে এবং কেনই ধরে আমি আমি লাগছে আমি আপনার থ্যাংক ইউ ফর দি কোশ্চেন। ফেনী 3 আসনে প্রবাসী ভোটের সংখ্যা আপনার আপনার পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা হচ্ছে 16,000। সেখানে ভোটার কতজন টোটাল? 16,000 প্রবাসী ভোটার সংখ্যা হচ্ছে 16,000। এখন ভোটার কত এবং কত প্রপোর্শন এটা আপনি এটা একটা কেন্দ্র, আমরা প্রতি 3,000 ভোটারের জন্য একটা করে কেন্দ্র করেছি। আর 16,000-এর জন্য তাহলে কয়টা কেন্দ্র হওয়া উচিত? এবং একই ব্যক্তি এই 16,000 ব্যালট স্ক্যান করবেন। আমি ধরলাম যে 16,000-এর মধ্যে আমার 1,000 ব্যালট আপনার যে কোনো কারণে বাতিল হচ্ছে, কিন্তু তারপরে তো 15,000। এই 15,000 ব্যালটকে ওয়ান সেট অফ পিপল বাইফার্কেট করে গণনা করতে কি সময় বেশি লাগবে না? অবশ্যই সময় বেশি লাগবে ভাই। 4 লাখ তো হচ্ছে আপনার 100টা কেন্দ্রে, আর এখানে একটা কেন্দ্রে প্রতি 3,000 ভোটারের জন্য আমরা একটা কেন্দ্র করেছি। 4 লাখ যদি ভোটার হয়ে থাকে তাহলে 3,000 গড়ে 3,3500-র জন্য এতগুলা কেন্দ্র, ধরেন 120টা কেন্দ্র, তাহলে 120টা কেন্দ্রের যে পৃথকভাবে যে রেজাল্টটা হবে আর 16,000-এর জন্য পৃথকভাবে রেজাল্টটা করতে তো সময়ের বেশি লাগবে। সেক্ষেত্রে 2-3টা কেন্দ্র আপনারা বাড়ায় মনে হয় না, 2-3টা কেন্দ্র করার নয়, 2-3টা কেন্দ্র বাড়ানোর সময় সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে একটা রিটার্নিং অফিসারের কাছে একটাই কেন্দ্র, অ্যাবসলিউটলি। তো সেই কারণে সময় বেশি লাগবে। এটা যদি এটা অঙ্কের হিসাব, এটা দরকার হয় আমি আবারও আপনাদেরকে ভালো করে পরে বলতে পারবো। আমি একটু একটু করে আসি আপনার কাছে। আপনি গতকালকার মিটিং এর কথা বলছেন, এটা গোপন মিটিং হওয়ার তো কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না, এবং আমার জানা মতে তো এটা গোপন ছিল না। আমার জানা মতে এটা গোপন ছিল না। এখন আমার সংবাদকর্মী ভাই বোনেরা কেন ওখানে যাওয়ার সুযোগ পান নাই এটা আমার জানা নেই, তবে দায়টা আমি নিতে পারি। আমি আপনাদেরকে উত্তরটা দিয়েছি। যে আপনাদেরকে না যাওয়ার কারণে যদি দায় থেকে থাকে সেটা আমি নিচ্ছি। আমি তো বললামই যে আমি নিচ্ছি, কিন্তু আমি জানি না জিনিসটা, সেটাও বলেছি। এটা এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো আর গতকালকে ফিরে যেতে পারবো না। আপনি যেটা ভাই শোনেন, জানেন না জানাটা তো ত্রুটি হতে পারে, অপরাধ না। তার কারণ হচ্ছে যে সবকিছু যে সবসময় আমার জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। আমি তো বলছি যে আমার জানা নেই, কিন্তু আমি দায়টা তো নিচ্ছি আপনার, যে আপনাদের না যাওয়ার কারণে যে তত্ত্বগত বা অবস্থানগত যে বিষয়টা হচ্ছে, এটা মিসইনফর্ম আমার কাছে হয়তো সেভাবে আমি বুঝতে পারি নাই, এটা আমারই অযোগ্যতার ব্যাপারটা আছে। এটা কাজে ওই জিনিসটা কমান্ডের স্ট্রাকচারটা হচ্ছে যে এটা ব্রিগেডিয়ার ফজল সাহেব আমাদের মাননীয় কমিশনার বলেছিলেন যে যার বাহিনীর কাছে তার কমান্ড স্ট্রাকচারটা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে কোঅর্ডিনেশনটা আসবে। কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা নির্ভর করবে। নোবডি ইজ গোয়িং টু ওভার পাওয়ার এনিবডি। আচ্ছা, এরপরে হচ্ছে ওনারা আরো জিনিস জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে আমরা পার্টিসিপেশন অফ ওমেন ক্যান্ডিডেট। তো এবার বোধহয় আমার জানা মতে 79 জন মহিলা প্রার্থী আছেন। 79 না 76, তো 77 হতে পারে, মানে এটা আমার কাছে যেটা এখন বলছেন। গতকাল পর্যন্ত হয়তো মাননীয় আদালতের নির্দেশে হয়তো কেউ প্রার্থিতা ফেরত পেতে পারেন। গতকালকে একটা অ্যাপিল ছিল, অ্যাপিলের মাধ্যমেও ফেরত পেতে পারেন। তো 77টা হোক, যেটাই হোক না কেন, তো এই জিনিসটা এখন প্রার্থী হওয়ার ব্যাপারটা তো প্রার্থীর উপরে, এটা তো। আচ্ছা, আমি শেষ করে নিই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, যে বিভিন্ন জায়গায়, যে দেশের ভিতরে যারা 3টা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট, সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন।
এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। আমরা বিকালে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে একটা মিটিং করেছি, যেখানে আবার মোবাইল ফাইন্যান্সিং এর বিষয়ে আপনাদের আলোচনা করা হয়েছে এবং কিছু রেস্ট্রিকশন ওনারা প্রপোজ করবেন এই জিনিসটা, এবং ওইটা দে আর হ্যান্ডলিং ইট। ওনারা আমাদের সাথে পরবর্তীতে হয়তো যোগাযোগ করে নেবেন। একটা বিষয় একটু প্রশ্ন করা হয় শুধু এখানে বিভিন্ন জায়গা থেকে, যে একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা পোস্ট করেন, সেটা গণনায় হবে কিনা? উত্তর হচ্ছে না। না, তার কারণ হচ্ছে যে প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে, এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে, এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে। তো যেহেতু ঢাকায় ধরেন ঢাকায় একজন এলাম, আমার আপনার মোহাম্মদপুরে বা ধানমন্ডিতে একটা আমি বক্সে দিয়ে দিলাম, সেটা আমার গণনাযোগ্য হবে কিনা? এটা হবে না। কাজেই অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে, এটা পোস্ট করা হোক, এটা গণনাযোগ্য হবে, এটা হবে না। প্রশ্ন করি, সেটা হলো যে বেশ কয়েকটা জায়গায় আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, তো সেখানে প্রশ্ন যেটা আসছে যে আমি এখন বিদেশে যেখান থেকে পোস্টাল ব্যালটটা পোস্ট করলাম, কিন্তু এটা যেটা বলা হচ্ছে যে 4:30টার পরে যদি কোনো সেন্টারে ঢোকে সেটা হবে না 4:30টার ভিতরে। এখন আমি তো 2 দিন আগে বা 1 দিন আগে বাংলাদেশে মানে চলে আসছে হয়তো, কিন্তু এখান থেকে যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, সেখানে যদি জটিলতার কারণে যদি 4:30টার ভিতরে পোস্ট না যায় সেন্টারে, তাহলে সেটার দায়টা কার? একজন প্রবাসীদেরকে ব্যালট পেপার পাঠানো হয়েছে আগেই, এবং আমরা বলেছি আপনি দ্রুততার সাথে 22 তারিখের থেকে আপনার প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা ভোট দেওয়া দিতে শুরু করেন এবং দ্রুততম সময়ের ভিতরে এটা করেন। শুক্রবার শনিবার মিলে আমরা 25 থেকে 26 তারিখের ভিতরে এটা বলছি। এখন আপনি বলছেন যে আমি ঢাকায় আসবো আগামী মাসের 8 তারিখে, অথবা আমি ঢাকায় এসে ব্যালটটা করতে করব, তো আপনাকে তাহলে প্রবাসীতে দেওয়া হলো কেন? ওটা না স্যার, এটা হলো পোস্ট, মানে ওখান থেকে আপনি তো জানবেন যে কয় তারিখে ওখান থেকে ব্যালটটা চলে এসেছে। বাংলাদেশে আসার পরে ঢাকায় আসার পরে এটা জটিলতার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকতাও নাই। তার কারণ হচ্ছে যে উনি আমাদের যে দূরত্ব ভেদে আমাদের সবচেয়ে বেশি সময় লাগতে পারে, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি যদি সময় লাগে থাকে 13 থেকে 14 দিন। তাহলে আপনি যদি 23 তারিখে ভোট দেন, তাহলে আপনার কত তারিখের ভিতরে এসে পৌঁছাবার কথা? আপনি নিজে হিসাব করে দেখেন। আচ্ছা, আমি আচরণবিধির ব্যাপারে বলেন। আচ্ছা, সেটা থেকে বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের এবং সে ব্যক্তি পর্যায়ের না, অবশ্যই ব্যক্তি পর্যায়ে। আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ইসি নির্ভর কিনা, আপনাদেরকে সবিনয় জানাচ্ছি, ইসি মোটেই নির্ভর না। একটা জিনিস এখানে আমাদের একটা বোধহয় মানে আমাদের দিক থেকেও হয়তো মানে ল্যাক অফ কমিউনিকেশন থাকতে পারে। সেটা হচ্ছে যে একটা আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনার অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব। আমাদের এখানে যদি কি বলে অভিযোগটা করা হয়, আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে 1 থেকে 2 দিন সময় লাগে। সেই সময়টুকুতে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাই ডাউন করে যাচ্ছে এবং আপনাদের মনে একটা প্রশ্নই থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না। আসলে এটা দৃশ্যমান হয় না, কিন্তু যদি স্থানীয়ভাবে, যেমন আমি আপনাদেরকে 2টা ঘটনা বলি। আমি ধানমন্ডিতে থাকি, আমার পৈতৃক সূত্রে আমি ধানমন্ডিতে থাকার একটা সুবিধা আছে। আমার বেরোতে যে দেখলাম যে
কিছু পোস্টার লাগানো, কান বলবো না, আমি ঢাকা 13 আমি এসে রিটার্নিং অফিসার সাহেবকে বললাম যে এইরকম পোস্টার দেখে আসছি এবং আপনি একটু দেখেন। দোজ ওয়ার রিমুভড। ঢাকা 11 আসনে কিছু পোস্টার আপনার সুতলি দিয়ে ঝুলানো হয়েছে। আমি 11-র কথা বলছি। আমি ঢাকা বিভাগীয় কমিশনার, এটা রিটার্নিং অফিসার, আমি বলেছি যে আপনি এটা দেখেন এইটা হচ্ছে কিনা। বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণবিধি ভঙ্গ হচ্ছে, আমি আবারও সবিনয়ে বলছি যে আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, আপনার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদের কাছে বলেন উইথ এ কপি টু আস, আমাদেরকে কপিতে রাখেন সো দ্যাট আমরা এটাকে ফলো আপ করতে পারি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছেন যে পরিসংখ্যান আছে কিনা, হ্যাঁ পরিসংখ্যান আছে, কিন্তু এটা রেগুলার আপডেট করতে হচ্ছে। এরপরে আমি যখন আপনাদের সাথে কথা বলবো তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরিসংখ্যানটা। একটু আমি একটু আমি এখনো বলছি যে এটা আচ্ছা না আজকে সরি বলবো না, আচ্ছা স্ট্যাটিস্টিক্স আছে রে বাবা, আপনাদের দিব। এটা তো ভাই স্ট্যাটিস্টিক্সটা কেন করছি আপনাদের কাছে দেওয়ার জন্যই তো। আচ্ছা আমাদের পিআরও সাহেব দিয়ে দিবেন, পিআরও সাহেব দিয়ে দিবেন। এটা তো খেয়াল আমি দেখতেছেন মিটিং থেকে সরাসরি আপনাদের কাছে চলে আসছে আমার কাছে, আমি রেডি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আমার পিআরও সাহেব দিয়ে দিবেন। ওকে। সবারই নিরাপত্তা সবচেয়ে বড় জিনিস। যাদের লাইসেন্স নেই, জায়গার ফিটনেস নেই, সেই ধরনের গাড়ি সংগ্রহ করা হচ্ছে এবং রিকোজিশনের জন্য বিভিন্ন ধরনের এই দিক থেকে মানে আপনারা কত গাড়ি রিকোজিশন দিচ্ছেন এবং সেই গাড়িগুলো, এটা ডেটা আমার কাছে নাই, এটা রিটার্নিং অফিসাররা স্থানীয়ভাবে এটা করছেন। রিটার্নিং অফিসার জেলা প্রশাসন এটা ওখানে করছেন, এই ডেটাটা আমার কাছে নাই। আপনি এটা বলেছেন ভাঙা গাড়ি, ইটস এ ডিফিকাল্ট কোশ্চেন। গাড়ি ভাঙা বলতে এখন কি প্রত্যেকের কাছেই তো তাদের নিজস্ব বাহিনীর গাড়ি আছে। বাড়তি যে গাড়িটুকু প্রয়োজন আছে জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসার তার প্রয়োগ ক্ষেত্রের ভিতরে এটাকে নিশ্চিত করবেন। এখন সব গাড়ি যে একদম শোরুম ডেলিভারি হবে এটা নিশ্চিত না, এটা বোধহয় ঠিক না। তবে রিকোজিশন আছে আমাদের সরকারি দপ্তরগুলোর থেকে যে বাড়তি গাড়িগুলোকে ব্যবস্থা করা যাচ্ছে বাড়তিগুলো। কাজে এই জায়গায় কিছু আপনার মানগতভাবে কিছু আপনার কিছু গাড়ির একটু উজ্জ্বল হবে, রংটা ভালো আছে, আর কিছু জায়গায় রংটা ভালো নাই, হয়তো এরকম কিছু থাকতে পারে। এটা ওনার কাছে জিজ্ঞেস করবেন। এটা এই ব্যাপারে আমি আগেও বলেছি, রাজনৈতিক কোনো নেতৃত্বের ব্যাপারে আমি কোনো বক্তব্য দেই না এবং দিব না। গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট আপনি বলছেন একসাথে গণনা হবে, তো ফলাফলের কি একসাথে দেওয়া হবে? পাশাপাশি একসাথে বলতে পাশাপাশি অবশ্যই আছে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তো আপনারা কি বলে অভিযোগ করতে পারছেন, আপনারা প্রচারণা করতে পারছেন। যদি না থাকতো এটা কি হতো? 3-4 ঘন্টার মধ্যে যে রেজাল্টের কথা বললেন, রঙিন ব্যানার এবং মুখোমুখি একই আসনে দুজন প্রার্থীর মুখোমুখি দুটো ব্যানার টাঙানো এবং স্যার এই যে ব্যানার ঢাকা শহরের ভিতরে এই অবস্থা স্যার, যেটা নিষিদ্ধ হওয়ার কথা ছিল, প্লাস্টিকের বড় বিলবোর্ডের মধ্যে ব্যানার টাঙানো হচ্ছে। এগুলো ঢাকা শহরে যখন পল্টন মোড়ে যান, আপনি যে কোনো মোড়ে স্যার এগুলো হচ্ছে। এগুলো আসলে স্যার কি হচ্ছে, মানে এটা কি এটা আপনি রিটার্নিং অফিসারের নজরে আনেন, অ্যাডজুডিকেশন কমিটির নজরে আনেন। আমি তো আপনাকে বারবার করে বলছি, ঢাকা শহরে এখন আমার পক্ষে তো সব রাস্তা, আপনারা তো চোখ এবং কান, আপনারাই তো এটা আমি তো আপনাদেরকে আবারও বলছি, ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানিয়ে আমাদেরকে কপি দেন, আই উইল ফলো ইট আপ। কিন্তু আমাকে যদি বলেন যে আপনি ঘুরে গিয়ে দেখেন, তাহলে এর মধ্যে আমার প্রতি মিসক্যারেজ অফ জাস্টিস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আজকে পর্যন্ত লিস্ট আসতেছে, রাজনৈতিক দল থেকে কোনো প্রতীক বরাদ্দের ব্যাপারে অনুমোদন আমি এখনো নোটিশটা পাইনি, আমি এখনো নোটিশটা দেখিনি। তবে আমি গতকালকে স্ক্রলে দেখেছি,
আমি গতকাল ভাই আমি তো স্ক্রলে দেখেছি, এখন রাজনৈতিক দল আমি এই নোটিশটা আমি এখনো পর্যন্ত মাননীয় আদালতের কোনো নির্দেশনা আমার কাছে এসে কাগজে এসে পৌঁছায়নি, কাজে আমি এটা বলতে পারছি না। আর তবে আমি স্ক্রলে দেখেছি, টিভি স্ক্রলে, যে আদালত অবমাননার বিষয়ে একটা রুল জারি হয়েছে। এখন রুলটা কি কার সম্পর্কে বা কোন রাজনৈতিক দল সম্পর্কে নতুন নিবন্ধন কিনা এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যেটা নাই আমি ভাই বললাম, গতকালকে এটা দুপুর 3টা কি 3:30টার দিকে আমি টিভি স্ক্রলে দেখেছি এটা। ঠিক আছে, অভিযোগে কোনো এক পর্যন্ত আপনাদের কতজনকে এইটা ডেটাটা দিয়ে দেবে। আমি ডাক্তার দিই। জানাই দেওয়া যায় না স্যার ভাই বিরক্ত করলাম না আমরা। শোনেন, জানানো যাবে না তা না, কিন্তু আপনার কাছে যে তথ্যটা আছে সেই তথ্যের সাথে আমাদের তথ্যের গলমিল হবে। তার কারণটা হচ্ছে কি, আপনি তথ্যটা নিচ্ছেন অন স্পট থেকে, আর আমি নিচ্ছি কম্পাইল করার পরে। আমারটা আন্ডারস্টেটেড হবেই, কারণ ওনাকে ফাইল দেখে 10টা ফাইল দেখে সিদ্ধান্ত নিতে হবে। 10টা ফাইলে হয়তো 50টা কেস রিজলভ করা আছে, 50টাকে গুণে বলতে হবে। আর আপনি কোনো একটা জায়গার একটা পার্টিকুলার কেস বলতেছেন ওই জায়গায় ঘটনা ঘটছে, সেই ঘটনাটা হয়তো আমার কাছে এখানে রেজিস্টারই করা হয় নাই। কাজে এই জায়গায় একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা যদি আপনারা মনে করেন যে দিস ইজ অ্যাকসেপ্টেবল, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দেওয়া যাবে। ধন্যবাদ। আপনি বললেন যে 3-4 ঘন্টার মধ্যে যে কেন্দ্রের রেজাল্ট দেওয়া হবে, কিন্তু 300 আসনের রেজাল্ট আপনারা কত সময়ের মধ্যে দিতে পারবেন? এটা তো নির্ভর করে ভাই আপনার স্থানীয় পরিস্থিতির। প্রত্যেকটা কেন্দ্র থেকে যদি 4 ঘন্টার ভিতরে আসে, তারপরে কম্পাইল করতে যে সময়টুকু লাগবে সেটা। ইয়েস আছে, আপনারা বলেন যে কি অবস্থা করা যেতে পারে, এবং সেটার ব্যাপারে স্পেসিফিক অভিযোগ হলে আমরা দেখি কি করা যায়। ইলেকট্রাল কমিটির কাছে কিছু বলতে পারতেছেন, কিন্তু দৃশ্যমানভাবে মানুষের বাড়িঘরের সামনে ক্যাম্প বসাচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রাল কমিটি ভাই ভিতরে আচরণ বিধি মানার জন্য অনেক ধরনের নির্দেশনা দিচ্ছেন স্যার। বিদেশে যারা আছেন আমাদের প্রবাসী, তাদের জন্য আপনাদের কোনো নির্দেশনা থাকবে না? আইনের ক্ষেত্রে যেটা আছে, বিদেশে কি আমাদের রাজনৈতিক দলের সংগঠন থাকার সুযোগ আছে? সংগঠন থাকার সুযোগ অনেক ধন্যবাদ।